জেনারেশন জেনজির একটা বিপরীত পিঠ রয়েছে, যে বিপরীত পিঠটা যদি জানা না থাকে তাহলে এই বীরত্বগাথার ইতিহাসটা উল্টো হয়ে যেতে পারে। ওরা হচ্ছে জেন জি, ওরা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, ওরা অনেক স্মার্ট, ওরা যা চায় সরাসরি চায়। Generation, they're actually less equipped to deal with stress than previous generations. এরা নির্ভীক, কোনো পরিস্থিতিতে এরা কিন্তু ভয় পায় না, ভয় দেখিয়ে দমন পীড়ন করে এদেরকে কিন্তু আপনি আটকে রাখতে পারবেন। Gen Z. Gen Z. Gen Z. Gen Z. Gen Z. Generation Z. Gen Z. Gen Z. Gen Z. আসসালামু আলাইকুম। জেনারেশন জেনজি, এই জেনারেশন জেনজিকে নিয়ে চারদিকে অনেক অনেক কথাবার্তা হচ্ছে। কেউ এই জেনারেশনকে শ্রেষ্ঠ জেনারেশন হিসেবে দেখছে, কেউ এই জেনারেশনকে আবার সবচেয়ে উঁচু মানের জেনারেশন হিসেবে দেখছে। কিন্তু জেনারেশন জেনজির একটা বিপরীত পিঠ রয়েছে, যে বিপরীত পিঠটা যদি জানা না থাকে তাহলে এই বীরত্বগাথার ইতিহাসটা উল্টো হয়ে যেতে পারে। সুতরাং আজকে আমরা আলোচনা করব জেনারেশন জেনজির বিপরীত পিঠ। প্রথম বিষয় হলো জেনারেশন জেনজি কারা। যদি সহজভাবে বলতে চাই তাহলে 1997 সাল থেকে শুরু করে 2012 সালের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ যাদের বয়স আজকের দিনে এসে 12 থেকে 27 বছরের মধ্যে, তারাই হলো জেনারেশন জেনজি। এরাই প্রথম প্রজন্ম যারা তাদের জীবনের প্রথম দশা থেকেই ইন্টারনেটের সাথে সংযুক্ত, এবং তারা এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। কেন প্রথমে ইন্টারনেটের কথা বলছি? কারণ আপনি যদি জেনজি সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানতে চান তাহলে আপনাকে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহৃত বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সম্পর্কে জানতে হবে। কারণ জেনজিরা তাদের জীবনে গুরুত্বপূর্ণ সময় এবং জীবনের মোট অংশের অনেকটাই সময় তারা ব্যয় করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি যদি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন তাহলে আপনি কিন্তু জেনজি সম্পর্কেও পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। জেনারেশন জেনজি নেট দুনিয়ায় থাকায় সর্বপ্রথম যে জিনিসটি হারিয়েছে সেটা হলো তাদের সময়। তারা এই সময়ের উপযুক্ত ব্যবহার করতে পারছে না, যার ফলে কিন্তু দিন দিন বেকারত্বের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের ক্ষেত্রে 2024 সালের এক জরিপে দেখা যায় বাংলাদেশে বর্তমানে 17,63,000-এর বেশি বেকার রয়েছে, যার অধিকাংশই কিন্তু এই জেনারেশন জেনজির। এই জেনারেশন তার জীবনের শুরু থেকেই কিন্তু একাধিক অপশন পেয়ে অভ্যস্ত, যার ফলে তার সিদ্ধান্তহীনতার একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে জীবনের অনেকগুলো ক্ষেত্রে কিন্তু এই জেনারেশন তার সিদ্ধান্তটা ঠিকভাবে নিতে পারছে না। এই জেনারেশন বিভিন্ন মানসিক সমস্যা আক্রান্ত। মুড সুইং বা ডিপ্রেশন তাদের কাছে কমন একটি রোগ। তারা প্রতিদিনই এই দুই রোগের কোন না কোন একটাতে ভোগে। এছাড়াও তাদের মধ্যে বাইপোলার ডিসঅর্ডার, ওসিডি, ট্রমাটিক ডিসঅর্ডার, এরকম অনেকগুলো মানসিক প্রবলেমের রোগগুলো তারা মনের ভিতরে বাসা বেঁধে নিয়েছে, যার প্রধান কারণ হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে এসব রোগে আক্রান্ত হয়। আবার এসব রোগ থেকে বের হওয়ার জন্য তারা আবার বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে এই রোগগুলো দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে পারে না। তাদের কমন সেন্স দিন দিন কিন্তু অনেকটাই লোপ পাওয়ার উপক্রম হয়ে দাঁড়াচ্ছে। একটা ঘটনা যদি চোখে পড়ে তাহলে বুঝতে পারবেন বিষয়টা কেমন। রাজধানীর খিলগাঁওয়ের 3 তরুণী নিখোঁজ হয়। পরিবারের কাছে লেখা চিঠিতে এক কিশোরী জানায় কোরিয়ান ব্যান্ড বিটিএস এর এক সদস্যকে বিয়ে করতেই ঘর ছেড়েছে সে। চিন্তা করে দেখেন যে মেয়েটা কোরিয়া কিভাবে যেতে হয়, পাসপোর্ট কি, ভিসা কি, এসব কিছুই জানে না, শুধু ঘরের ভিতরে ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার পরে তাদের উপলব্ধি হয়েছে তারা কোরিয়া যাবে এবং বিটিএস সেই ফ্যানকে বিয়ে করবে। একজন মানুষের মন এবং দেহ দুটি ভালো রাখতে গেলে তার হরমোনের সঠিক ব্যবহার করতে হবে। মানুষ বিভিন্ন উদ্দীপনা থেকে ডোপামিন, সেরোটোনিন, হেক্সামিন এরকম অনেকগুলো হরমোন নিঃসরণ করে, যেটা সঠিক ব্যবহার হলেই তাহলে মন এবং মানসিকতা ঠিক থাকা সম্ভব। কিন্তু জেনারেশন জেনজির ক্ষেত্রে এই বিষয়টা উলট পালট হয়ে যায়। কখনো ডোপামিন বেশি ক্ষরণ হয়ে যায়, কখনো হিস্টামিন বেশি ক্ষরণ হয়ে যায়, কখনো সাইটোসিন বেশি ক্ষরণ হয়ে যায়, যার ফলে দেখা যায় যে এরা মানসিকভাবে অস্থিরভাবে বড় হচ্ছে। এই জেনারেশনের অ্যাটেনশন টাইম দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে 8.2 সেকেন্ডে নেমে এসেছে এদের অ্যাটেনশন সময়, অর্থাৎ 8.2 সেকেন্ডের মধ্যে আপনি যদি একটা বিষয়কে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে তারা কিন্তু সেটাকে স্কিপ করে চলে যাবে। এই জেনারেশনের কাছে মাদক এবং ধূমপান একটা স্টাইলের মতো। যারা এটা করে না তাদেরকে তারা ব্যাকডেটেড হিসেবে গণ্য করে। চলুন এখন একটু খোলামেলা কথা বলি। 2024 সালে এসে জেনারেশন জেনজি এতগুলো সমস্যার মধ্যে আক্রান্ত হওয়ার পরেও শ্রেষ্ঠ জেনারেশন, যার একজন সদস্য আমি নিজেও। এখন বিষয় হলো এতগুলো সমস্যা থাকার পরেও এরা আসলে শ্রেষ্ঠ জেনারেশন হিসেবে খেতাবটা
পেল কিভাবে, তাই না? এর প্রথম উত্তর হলো এই জেনারেশন জেনজির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্যান্য জেনারেশনের চেয়ে এদের অনেক বেশি। আপনি এদের ব্যক্তিত্বের লেভেল সম্পর্কে কোনো ধারণাই রাখেন না এবং আপনি জানেন না এরা নিজের মূল্যায়নটা কতটুকু করে। এই জেনারেশন জেনজি ডিপ্রেশন এবং মুড সুইং দুই রোগে আক্রান্ত, এছাড়া বাইপোলার ডিসঅর্ডার থেকে শুরু করে অনেকগুলো মানসিক রোগে আক্রান্ত, যার ফলে দেখা যায় এরা খুব কম দিন বাঁচে। মানে অনেক দিন এরা বেঁচে আছে ঠিক, কিন্তু আসলে বাঁচার মতো করে এরা খুবই কম দিন বাঁচে, যার ফলে আপনি এই কম দিনের মধ্যে যদি কোনোভাবে হাত ঢুকে দেন তাহলে কিন্তু এরা সেটা সইবে না। কথা হলো এদের ব্যক্তিত্বের উপরে আঘাত এসেছিল, যার ফলে এদের রিয়াকশনটা ছিল অন্য লেভেলের। পরবর্তীতে যখন এই কোটা আন্দোলনে আবু সাইদকে যখন মারা হলো, সেটাও কমন বিষয় ছিল যদি না তার ভিডিও ক্লিপটা থাকতো। এই ভিডিও ক্লিপটা যে কি পরিমাণ ভাইরাল হয়েছে এই জেনারেশনের মধ্যে এবং কি পরিমাণ একবার মনে গিয়ে হিট করেছে, সেটা এই জেনারেশনের ছেলে ছাড়া অন্য জেনারেশনের ছেলেরা খুবই কম বুঝবে আমি আশা করি। এছাড়া আবির মুগ্ধের যে ভাই পানি লাগবে কি পানি, এটা যে কিভাবে এদের হৃদয়ে নাড়া দিয়েছে সেটা কিন্তু বলে বোঝানোর ব্যাপার নয়। শুধু এই জেনারেশন কেউ দেয়নি, এর আগের জেনারেশনকেও দিয়েছে, মিলেনিয়ার্স জেনারেশনও কিন্তু মাঠে এসেছিল এই বীর মুগ্ধের পানি লাগবে ভাই পানির স্লোগানে। এছাড়া আমরা দেখেছি যে জীবন বাঁচাচ্ছে ছাদের উপর থেকে জানালার কর্নারে গিয়ে আশ্রয় নেয় ছেলেটাকে যখন গুলি করা হলো, সেই ভিডিওটা কিভাবে একটা নৃশংস অবস্থার স্মৃতি জাগ্রত করে দেয়। এই জেনারেশন কিন্তু ওই দিনগুলোতে ঘুমাতে পারেনি, কিন্তু দিনে আবার রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, এরা কলম চালিয়েছে, এরা টাইপ করেছে, এরা প্রতিবাদ করেছে, অনলাইন অফলাইন বলেন রাজপথ বলেন সবখানে এদের প্রতিবাদ ছিল। এর প্রথম কারণ ছিল আপনি এদের ইগোতে টাচ করেছেন, আপনি হত্যাকাণ্ড এবং নৃশংসতা চালিয়েছেন এবং সেটা একটা ভিডিও ক্লিপ রেখে দিয়েছেন। আপনি এদের পার্সপেক্টিভে যে কিছুদিন বাঁচে সেই কিছুদিন বাঁচার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, যার ফলে কিন্তু এরা সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং যার ফলাফল আমরা 5 জুলাইয়ের মধ্যে দেখেছি। সুতরাং আমি বলতে চাই এই জেনারেশন আসলে খুব কম দিন বাঁচে, এরা বিভিন্ন মানসিক রোগ নিয়ে আক্রান্ত। সুতরাং সামনের বাংলাদেশ এদেরকে নিয়ে একটু বিশেষভাবে ভাবা উচিত, অর্থাৎ আমাকে এবং আমাদের ভাইদেরকে নিয়ে একটা বিশেষভাবে ভাবা উচিত। আমরা আসলে কম দিন বাঁচি, আমরা এতগুলো ঝামেলার মধ্যে যেতে কখনোই চাই না। আমরা কম দিন যে বাঁচি, এই কম দিন আবার সোশ্যাল মিডিয়া তার অর্ধেক খেয়ে নেয়। সুতরাং আমাদেরকে শান্তিপূর্ণভাবে বাঁচার যে ক্যাপাসিটিগুলো রয়েছে সেগুলো যাতে দেওয়া হয়। আগামীর বাংলাদেশ হোক, আমি আমার ব্যক্তিত্ব নিয়ে আমার জায়গা থেকে আমি যতটুকু পারবো ততটুকুই করব এবং দেশ যাতে উন্নত হয় সেই জিনিসটাই করব। আমাদের ভাইরা কিন্তু শুধু আন্দোলন শেষ করে রাজপথ ছাড়েনি, তারা কিন্তু শুধু তার ভাইয়ের সেই মৃত্যুর প্রতিশোধে নেয়নি বা এর প্রতিবাদেই শুধু করেনি, বা কোটা আন্দোলনে সে চাকরির জন্য যায়নি। প্রাইভেট ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ছেলেই কিন্তু চাকরির জন্য কমপক্ষে আন্দোলনে যায়নি, তারা গিয়েছিল তাদের ভাইদের প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ এই ভিডিও ক্লিপগুলো তাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। এর ফলে দেখা গেছে যে আন্দোলনটা আরো বেগবান হয়েছে। সুতরাং আমি আবার বলতে চাই যে এই দেশটা যদি এরা আসলে কম ভালোবাসতো তাহলে কিন্তু এই আন্দোলনের পর কিন্তু সবাই সবার ঘরে ঘরে চলে যেত, কিন্তু তারপরে দেখেছি আমরা যে পুলিশরা তাকে মারলো, সেই পুলিশের যে পুলিশখানা রয়েছে সেখানে গিয়ে তারা পরিষ্কার করেছে, তারা রোড পরিষ্কারের কাজে এসেছে, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, দেশের আরো সার্বিক অনেক ধরনের উন্নয়নের দ্বারা কিন্তু হাত রেখেছে। এবং আমরা দেখেছি যে সংখ্যালঘু নিয়ে একটা বিচলিত অবস্থা তৈরি হয়, যার ফলে দেখা যায় বাংলাদেশে মানে ধর্মীয় একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকেও কিন্তু এই জেনারেশন দেখো যে সারা দিন রাতে কাজ করে আবার রাতে গিয়ে সেগুলো পাহারা দিচ্ছে। তো এই জেনারেশন আসলে কি চায় সেটা হয়তোবা আর অন্য কোনো জেনারেশন যারা আমাদের পরিচালনা করছে বর্তমানে তারা হয়তোবা বুঝে গেছে। এখন কথা হলো আমরা কম দিন বাঁচি, আমাদের বাঁচার মতো করে বাঁচতে দেন। ইতিমধ্যে আমরা ইতিহাসের একটা বর্বরতম সাক্ষী হয়েছি এবং ইতিহাস নিজেরাও রচনা করেছি এবং আমরা চাইবো আগামীর বাংলাদেশ যাতে আমাদেরকে সুখে রাখে এবং আমাদের মেন্টালিটি সম্পর্কে তার একটু হলে স্টাডি করে, যার ফলে আমরা এবং আমাদের আগের জেনারেশন যে মিলেনিয়াম জেনারেশন ছিল তারা যাতে সুখে থাকতে পারি। শেষ পর্যন্ত আমি এটাই বলতে চাই এই জেনারেশন জেনজির মধ্যেই কিন্তু সন্ত্রাসী থেকে শুরু করে চাঁদাবাজ, ঘুষখোর, মদখোর, ধূমপায়ী এরকম অনেকগুলো রয়েছে। সুতরাং আমরা যারা জেনারেশন জেনজির মধ্যে রয়েছি তাদের বর্তমানে উচিত হবে দেশের জন্য সার্বিকভাবে কাজ করা এবং বিভিন্ন সেক্টরে চোখ কান খোলা রাখা। আমরা জানি আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, কিন্তু শেষ পর্যন্ত এই রোগগুলো যাতে আমাদের বিবেককে খেয়ে ফেলতে না পারে, এই রোগগুলো যাতে আমাদের দেশের প্রতি ভালোবাসা
কমতি করতে না পারে সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। এবং আমি মনে করি যে আমরা সবাই এই দিকগুলোতে খেয়াল রাখবো এবং দেশকে আরো অগ্রগতির দিকে নিয়ে যাব। বর্তমানে যে বাংলাদেশ রয়েছে, মাথা উঁচু করে বাঁচুক এই প্রাপ্তি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।